নোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তে তো জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। এই রাজাশাহী ধান সব একেবারে খৈরি লয়ে গেলে বৈশাখ মাসে একটা বন্যা হল, সেটাও খুব প্রবল বেড়ে এর মধ্যে দেখতে নামছে, এর মধ্যে আমাকে মসজিদ টসজিদ তলাই গেছে। এটা তো ব্যাপার হচ্ছে গ্রামের লোক তো, যার জন্য গুরুত্ব দেয় না। যখন গ্রামের লোকে গুরুত্ব দেয় কখন, যখন দেয় এখন আর উপায় নাই তখন। মগু বাড়িতে কোনোদিন পানি ওঠে নাই, এই বাড়িতেও আরমান পানি। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সচেতনে করব হ্রাস। মানুষ ঝড় জলোচ্ছ্বাস মোকাবেলায় আগের চেয়ে অনেক সচেতন হয়েছে বলেই প্রাণহানি হচ্ছে না আগের মতো, ক্ষতিগ্রস্ত হচ্ছে না সম্পদ। আর এর জন্য রয়েছে নানা কার্যক্রম, যার মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি নানা কার্যক্রম গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড় মৌসুমের আগে নানান ধরনের সচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব, যেমন নাটক, গান, মহড়া, প্রশিক্ষণ, পোস্টার, লিফলেট এসব। সেই সাথে রেডিও, টেলিভিশনের প্রচারাভিযান চালানো উচিত। স্থানীয়রা বললেন তারা নাটক, গান এসবের মাধ্যমে ভালো বোঝে,
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে কখন কি করা উচিত তা সহজেই বুঝতে পারে তারা। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন, দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন। নানান ধরনের মহড়া ও নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা সহজ, এ সম্পর্কে বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসরাত জাহান মোনালিসা। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত হচ্ছে আমাদের চিরায়ত দৃশ্যপট, আর এর কারণে দিন দিন ক্ষতির মাত্রা বেড়ে যাচ্ছে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের ঝুঁকি। বরগুনায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসই প্রধান দুর্যোগ সমস্যা। যেহেতু এগুলো ফেরানো যায় না, তবে মোকাবেলার মাধ্যমে ক্ষতি কমানো সম্ভব, আর এজন্য সবার সচেতন হতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় নিয়ে নাটক, গান, পট, মহড়া, ভিডিও প্রদর্শনী খুবই গুরুত্বপূর্ণ। এসব মানুষের জন্য উপযোগী। তাই আমি মনে করি এসবের মাধ্যমে মানুষকে যত বেশি সচেতন করা যাবে, তত বেশি দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়বে। রেডিও টিভির খবর নিয়মিত শুনিয়া বিপদ সংকেত পাওয়া মাত্র দিতে হবে জানাইয়া, দিতে হবে জানাইয়া। রেডিও টিভির খবর নিয়মিত শুনিয়া বিপদ সংকেত পাওয়া মাত্র দিতে হবে জানাইয়া, দিতে হবে জানাইয়া। সব রকম প্রস্তুতি নিয়া তৈরি থাকো সর্বক্ষণ। ঘূর্ণিঝড়পূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন, ঘূর্ণিঝড়পূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানলে ও মানলে ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব যান বাঁচানো। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম একটি ঘূর্ণিঝড়, সেই সাথে রয়েছে জলোচ্ছ্বাস। এ থেকে বাঁচার জন্য করণীয় সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, আর এজন্য প্রয়োজন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম। বরগুনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি সহ নানা সংস্থা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করছেন, জানিয়ে বলছেন সিপিপি বরগুনার উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, এক্ষেত্রে মানুষকে সচেতন করার জন্য নাটক, জারি গান, পোস্টার, পত্রপত্রিকা, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এতে প্রচার হয়ে থাকে, এবং মানুষ একদিকে বিনোদন, আরেকদিকে তাদের শিক্ষা, দুটো যদি সমন্বয় না থাকে তাহলে মানুষ এর থেকে নেয়ার চেষ্টা করে না। কাজে আমি মনে করি এই নাটক, পোস্টার, জারি গান, বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেলে গণসচেতনমূলক কর্মসূচির মাধ্যমে মানুষ সচেতন হচ্ছে, এবং তাদেরকে এই অক্টোবর নভেম্বর সামনে আসছে আমাদের দুর্যোগের ঘূর্ণিঝড় মৌসুম, এই সময় ব্যাপক ভিত্তিক কর্মসূচি, এ ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। এর মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় নিয়ে প্রশিক্ষণ প্রদান অন্যতম। এসব প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের ঘূর্ণিঝড় মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করে। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা জানেন যে সিসিআরআইপি প্রকল্পের সাইক্লোন সেন্টার নির্মাণ, এটা একটা বড় প্রকল্প, যেটা কেএফডব্লিউ জার্মান একটা ব্যাংক আর্থিক সহযোগিতা দিয়ে থাকে।
এখানে আমাদের মূলত সাইক্লোন সেন্টার নির্মাণ বা পুনর্নির্মাণ মেরামত যাই করি, প্রতিটা সাইক্লোন সেন্টারের সাথে আমাদের সাইক্লোনের উপরের যে হ্যাজার্ড বা তারা যেখানে বসবাস করে তাদের ইম্প্যাক্ট কি, তাদের অ্যাডাপ্টেশন কি হবে, তার উপরে একটা প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এবং এই প্রশিক্ষণটা কিন্তু শুধু একবার না, বছরে আপনার কাজ করার পরেও আমরা এটা 2 বার করে 3 বার করে এটা ধরা আছে আমাদের, সেইভাবে প্রশিক্ষণগুলো হয়। তো এটাও আমাদের এইখানে ধরা আছে, যেটা হলো অক্টোবর নভেম্বরের দিকে আমরা এটা করে থাকি, যে সাইক্লোন সেন্টারের পরে তারা দুর্যোগের পরে তারা কিভাবে বা পূর্ব প্রস্তুতি, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরে তাদের করণীয় কি। এগুলো আসলে একবার তো প্রশিক্ষণ না, তাদের প্রতিবারেই এটা একটা রিসাইক্লিং হিসাবে এটা করা হয় এবং তাদেরকে স্মরণ করাই দেওয়া হয়। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জলোচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় বিষয় সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম ও এর উপকারিতা নিয়ে একটি নাটক। আচ্ছা ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কোরবানি সবার কেমন কাটলে? ভালো ভালো। তা তুমি কি গরু না খাসি? আমরা গরু না খাসিও না। আহারে কয় কি খাইছি গরু। ও গরু খাইছো? আমার ওই একই অবস্থা। ও একই অবস্থা, একই কাজ করে সবাই। কিছুই যাক। ও রাজীব ভাই, এখন আমাদের যে পরবর্তী নাটকটা কিনিয়া, সেইটার লইগেই তো আজকে আমরা মিটিং এ বসি, কি করমু, সামনে আমরা কোন কাজ ধরমু। তা তোমরা জানো যে আমরা আমাগো নবনাট্য দল থিয়েটারে সবাই আমরা একসাথে কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করছি। তাই এবার চিন্তা ভাবনা করছি যে আমরা ভিন্ন ধর্মী একটা নাটক করবো। ভাই কেডা আজির নাটক করবে না এবার? ফেটকা কল আস্তে 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 এক একজনে এক এক ধরনের মন্তব্য দেবে মিটিং এ, তো এটাই স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এবার আমার চিন্তা ভাবনা হয়েছে একটু ভিন্ন ধর্মী। কিরমের ভাই বিষয়? ভিন্ন ধর্মী হয়েছে গিয়া যে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, এটা সত্যি আমরা ওই বিভিন্ন সময় দুর্যোগের সম্মুখীন হই। আমরা চিন্তা ভাবনা করছি যে ওই দুর্যোগ আর এই যে জলোচ্ছ্বাস, এইটার উপরে একটা পথনাটক করবো। তবে নাটকটা হবে পথনাটক, বিভিন্ন জায়গায় গিয়া পথনাটক করবো। বাজারে যে জায়গায় মানুষজনের সমাগম বেশি থাকে সেই সব জায়গায় গিয়ে আমরা এই পথনাটকটা করবো। কি বলো তোমরা? ভালোই। আমরা যদি দক্ষিণ অঞ্চলের লোক সবসময় ঝুঁকির ভিতরেই থাকি, এটা কি আমরা দুর্যোগ, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের করণীয় বিষয় নিয়ে নাটক করব না? তুমি ঠিকই ধরছো যে দুর্যোগ এবং জলোচ্ছ্বাসের করণীয় কি আমাদের, এইটা আমরা নাটকের মাধ্যমে আমরা উপস্থাপন করতে চাই। এখন তোমাদের মতামত কি? ভাই ভালোই ভাই, তাহলে এদিকে ওয়ালাইকুম আসসালাম। তা কি এত দেরি করলা? মিটিং তো প্রায় শেষ পর্যায়ে। তুমি তো শেষ করে যাই, খাও না তো না? এই তো তোমার তো কামই জ্ঞান, সবসময় তো খাওয়ালেই থাকে ভাই। এখন আমরা চিন্তা করছি কি এত হনো না, মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে? এই তো এখন একটু ঝাপসা করে শোনো, সংক্ষেপে বলি সারমর্ম, যে আমরা পথনাটক করার সিদ্ধান্ত নিছি
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে সর্বসাধারণে কি করণীয় এইগুলো আমরা উপস্থাপন করবো, মানুষকে সচেতন করার লগে আর কি। আরে মানুষে তো এমনি ডরায় বন্যে, একদিন সচেতন কেমনি? আরে কত মানুষে সচেতন নয়, তুমি তো সবসময় তোমার উল্টো চিন্তা ভাবনা করছো। না আমি করতেছি যে মানুষের নাটক দেখাবো যে ওই বন্যা ছড়লে কি হরা লাগে, এই পানি উঠে কি হরা লাগে, মানুষ এই যে দেখতে একটা হিটকে যাইবে, হিটকে যাইবে। এই যে মনে কর যে এর আগে যে এই দেশে এই রুমের কত কি দেখায় টেলিভিশনে, মেশিনে মানুষ তো মরে, ঠিক আছে। তুমি একটা জিনিস দেখো, আগের চেয়ে কিন্তু অনেক মৃত্যুর হার অনেক কমে গেছে। এটা কিসের বদৌলতে? এটা তো এই যে টিভিতে, রেডিওতে, বিভিন্ন জায়গায় সর্বসাধারণের মাঝে যে পথনাটক করছে, এবার পোস্টার দিয়েছে, এবার মাইকিং করছে, বিভিন্ন এই সচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে কিন্তু মানুষ অনেকটা সচেতন হয়েছে। ঠিক কথা। আর হইতে যে মৃত্যুর হার কিন্তু কমে গেছে। যেখানে সিডয়ের সময় যে মানুষ মরছে, আর হুগ্ন বন্যে কও, আই লাভ কও, মহাসেন কও, নার্গিস, এর ওই সিডরের পর তো অনেক কিছু হয়ে গেছে, অনেক দুর্যোগ হয়েছে, হ্যাঁ কিন্তু কমই মরছে, কমই ক্ষতি হয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো প্রস্তাব। তুমি কি কও, আমরা কি এটা করতে পারি? অবশ্যই করতে পারি, অবশ্যই করতে পারি। এটা কিন্তু আমরা এই পথনাটক করবো, ভালো ঠিক আছে, এটা আমি একমত। বেড়া এই যে না বুঝছে লাহুনলে আইয়ে যে একটা উল্টো হইলে একটা ঠেলা দাও, এই তোর অভ্যাস, বুঝছো? এর লিগেই দেখো না সবাই গলা লই কইবে না, তা ওই জন্যই তো হয় বেড়া, সবসময় বেড়া এই একটা ফাটকা কলের মধ্যে আন্দাই দাও বেড়া, উল্টো হইলে আস্তে আস্তে শোনো, আমি বলি একটু শোনো। তোমরা যদি নিজেদের মধ্যে যদি এইরকম ঝগড়াঝাটি একটা সামান্য বিষয় লইয়া ঝগড়াঝাটি করো, তাহলে আমরা মানুষকে কিভাবে সচেতন করবো? এই জায়গায় নিজেরাই যদি এরকমই করো, বিষয় কি হইবে, এই মহড়া হয়, এই নাটক হয়, এই গান হয়, অনেক কিছু হয়। ছেলে মেয়ে কি হ্যাঁ বলেন, এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু দুর্যোগের পূর্বে কি করণীয় হয়ে থাকবে, এই ঘূর্ণিঝড়ের চলাকালে কি করবে, ঘূর্ণিঝড় গেলে পরবর্তী কি করবে, হ্যাঁ থাকবে অবশ্যই। তাহলে ভালো ভালো কথা যাওয়ার পর মোরা টেবিল আবার ঘুরিয়ে খারাপ হয়ে থাকবে। এর জন্য আমি চিন্তা করছি, সিগন্যাল দেয় না, কয় নাম্বার সিগন্যালে কোথায় যাইবে হ্যাঁ থাকবে, এই বুড়ো দূরা ছাউগো কতক্ষণে আগে নেবে না পরে নেবে। আচ্ছা আচ্ছা, এর জন্য আমি চাইছিলাম যে এই স্ক্রিপ্ট লেখার দায়িত্বটা আমি তোমারে দিতে চাই। তোমরা কি কও? ভালো আজকে আর তো ওই খাওয়ান দাওয়ানের ব্যবস্থা নাই, ল আমরা বাইরে যাই চা খাবো অনেক সবাই মিললে। ঠিকঠাক হয়ে চললেন। শ্রোতা বন্ধুরা, শুনলেন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে করণীয় বিষয় সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম ও এর উপকারিতা নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসে। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় দুর্যোগ মোকাবেলায় নারী। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় দুর্যোগ মোকাবেলায় নারী। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে।
পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসেই আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, ঘূর্ণিঝড়ে পূর্ব প্রস্তুতি থাকলে কি হয়? অপশন এ, ক্ষতি বেশি হয়। অপশন বি, ক্ষতি কম হয়। কুইজটি আবার শুনুন। ঘূর্ণিঝড়ে পূর্ব প্রস্তুতি থাকলে কি হয়? অপশন এ, ক্ষতি বেশি হয়। অপশন বি, ক্ষতি কম হয়। উত্তর পাঠাবেন 24 সেপ্টেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন পটুয়াখালীর দুঃখী। গত সপ্তাহের কুইজ ছিল ঘূর্ণিঝড়ে কতগুলো সংকেত রয়েছে, যার সঠিক উত্তর 10টি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার, প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। শ্রোতা বন্ধুরা, আজকের উপকূলের কথা অনুষ্ঠানের আলোচনার বিষয় দুর্যোগ এবং বিশেষ করে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আমাদের যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এবং ক্ষতিটা মোকাবেলা করার জন্য দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আমাদের করণীয় কি, সেটি সম্পর্কে মানুষকে সচেতন করতে কি কি মাধ্যম ব্যবহার করা যায়। বিশেষ করে আমরা কথা বলবো নাটক, বিভিন্ন মহড়া, গান, পোস্টার, মাইকিং, ভিডিও প্রদর্শনী, রেডিও টেলিভিশনে প্রচার মাধ্যম, অর্থাৎ প্রচারাভিযানের মাধ্যমে মানুষকে কিভাবে এই বিষয়টি অর্থাৎ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাদেরকে সচেতন করা যায়, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে
আজকের বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য উপস্থিত আছেন আলোচক হিসেবে সিপিপি বরগুনার প্রশিক্ষক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সাবেক যুব প্রধান আজমল হুদা মিঠু। আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের আলোচনায়। শুভেচ্ছা আপনাদেরকেও আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা উপকূলের কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত কিংবা পরামর্শ দিতে অথবা আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয়ভিত্তিক প্রশ্ন করতে, আপনার মতামত দিতে কিংবা জানতে চাওয়া থাকলে আমাদেরকে ফোন করতে পারেন 01782973478 নম্বরে। আবারও বলছি 01782973478। আমরা আলোচনার শুরু করি, তারপরে আপনাদের ফোন কলগুলো গ্রহণ করব। আশা করি আপনারা ফোন কলে আমাদের সাথে থাকবেন, আপনার মতামত কিংবা আপনার প্রশ্ন আমাদেরকে দেবেন। সেই সাথে SMS এর মাধ্যমে আপনারা একই নম্বরে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, তার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন। আজমল হুদা মিঠু, আপনি তো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। আমি সেই স্কুল জীবন থেকে আপনাকে রেড ক্রিসেন্টের সাথে যুব প্রধান হিসেবে যুক্ত থাকতে আমি দেখেছি এবং এই পর্যায়ে এসেও বিশেষ করে পরবর্তীতে সিপিপির এই দুর্যোগ বিষয়ক ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, আমাদের যে বিপদ আপদগুলো রয়েছে সেগুলোর বিষয়ে প্রশিক্ষক হিসেবে এখন সিপিপির সাথেও আপনি যুক্ত রয়েছেন। এই অভিজ্ঞতা থেকে মূলত আজকে আমরা কথা বলবো এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমরা মূলত কথা বলবো এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, যেহেতু আমাদের বরগুনার প্রধান সমস্যা, অন্যান্য দুর্যোগের চেয়ে এটি আমাদের আঘাত বেশি হানে। তো এটির ক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করে থাকি যে আপনি কখন শেল্টারে যাবেন, আপনি দুর্যোগের আগে কি করবেন, পরবর্তীতে কি করবেন, চলাকালীন কি করবেন, এগুলো আমরা কিভাবে তাদেরকে সচেতন করে থাকি সেই বিষয়টি নিয়ে কথা বলব। প্রথমে আমরা জানতে চাইবো আপনার কাছে যে আসলে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে আমরা বরগুনার মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, কি কি ধরনের ক্ষতিগ্রস্ত আমরা হয়ে থাকি। আসলে আমরা সবাই জানি যে আমরা সাগরকুলের মানুষ, যেহেতু সাগর আমাদের অত্যন্ত কাছের। তো সেই ক্ষেত্রে যখনই কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয় সর্বপ্রথমই আমরা বেশি আক্রান্ত হই। সেই ক্ষেত্রে আমাদের এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের বিষয় মূল আমাদের সচেতনতার জন্য আমাদেরকে এই বিষয়ে তো আমাদের অনেক কিছু জানতে হবে, আমাদেরকে জানাতে হবে জনগণকে। এবং সেই ক্ষেত্রে ক্ষতির কথা বলছিলাম, আপনি যদি একটু উল্লেখ করে বলেন আমাদেরকে যে বিশেষ করে আমাদের কিন্তু অর্থনৈতিক ক্ষতি হয়, আমাদের কৃষকের যে ফসল সেটি ক্ষতি হয়, আমাদের কিন্তু প্রাণহানিও ঘটে। সেই ক্ষেত্রে বাড়িঘর পড়ে যায়, আমাদের গাছপালা পড়ে যায়, আমাদের রাস্তাঘাট বেড়িবাঁধ ভেঙে যায়। এই একটু উল্লেখ করে আপনার কাছ থেকে শুনতে চাইছি। আমাদেরকে আগে জানতে হবে যে আসলে এই ঘূর্ণিঝড় মৌসুমটা কোন কোন সময়। জি, তো বাংলাদেশের এই বিশেষ করে এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দুইটা সময় আমাদের মৌসুমে ঘূর্ণিঝড়, একটা হলো শীতের আসার একটা মুহূর্তে আমাদের এই ঘূর্ণিঝড় হয়, আর এবং শীত শেষ মুহূর্তে যখন গরম আসে তখন এই মুহূর্তে আমাদের সাধারণত এই ঘূর্ণিঝড়। এবং আমরা কিন্তু একটা পর্যায়ে রয়েছে, বিশেষ করে আমরা যদি বলতে চাই যে অক্টোবর নভেম্বর আসছে, যে আমরা আমাদের একটা ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি বা আমরা জেনেছি যে 2007 সালের 15 নভেম্বর যে আমাদের ভয়াবহ সিডোটা হয়েছিল, সেটা কিন্তু এই আপনার এই শীতের আগমনের কাছাকাছি আক্রমণ সেটা হয়েছিল। তো মূলত প্রথমে আমাদেরকে এই বিষয়ে এই দুইটি সময় আমাদেরকে আগে জেনে তারপর আমাদের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে। তো এ পর্যায়ে আমরা আসল কথাটায় আসি, যে আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব মানুষকে কিভাবে এই দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের করণীয় সম্পর্কে আমরা সচেতন করতে পারি। তো সেই মাধ্যমগুলো আগে আপনার কাছে শুনবো, আমরা কিভাবে আপনার অভিজ্ঞতা থেকে মানুষকে সচেতন আমরা করে থাকি এবং সেটি আসলে কতটুকু। বিশেষ করে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি এ বিষয়ে আমরা যখনই একটা দুর্যোগ সৃষ্টি হয়ে যায় তখনই আমরা দুর্যোগের আগ মুহূর্ত, দুর্যোগের মুহূর্ত এবং দুর্যোগ পরবর্তী মুহূর্তে তিনটে ধাপে আমরা কাজ করি। এবং শুধু রেড ক্রিসেন্ট সোসাইটি না, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন এনজিও, ইউনিয়ন পরিষদ এটার সাথে সম্পৃক্ত হয়ে সম্মিলিতভাবে আমরা কাজ করি। সেটি আমরা আরো বিস্তারিত শুনবো। একটি কল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আপনার প্রশ্ন কিংবা মতামতটি বলুন। আমার প্রশ্ন হলো যে অঞ্চলে ঘূর্ণিঝড়ের জন্য কোন সাইক্লোন সেন্টার বা
কোনো ধরনের আশ্রয় কেন্দ্র নাই, সে স্থানে মানুষের করণীয় কি? আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন, এই বিষয়ে আমরা কথা বলবো। যেটি আমরা বলছিলাম যে আমাদের মানুষকে করণীয় সম্পর্কে জানাতে আমরা কি কি মূলত করে থাকি। আমরা একটুখানি শুনেছি যে মানুষকে আমরা মানে আগে পরে কি করণীয় সেটি নিয়ে তাদেরকে জানাই। তো সেই ক্ষেত্রে শুনতে চাই যে যেমন নাটক, মহড়া। অবশ্যই। তো আপনারা আমরা এই বিষয়ে আমরা অনেক আগে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জনগণকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন নাটক, মহড়া, র্যালি, বিভিন্ন পোস্টারের মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়ে জনগণকে সচেতন করছি। তো সাথে সাথেই কিন্তু এই জনগণ আমরা কোন সময়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে দুর্যোগে আগ মুহূর্তে, সেইটাও কিন্তু আমরা কিন্তু সাথে সাথে এই প্রচারের মাধ্যমে তাদেরকে আমরা এগুলো জানিয়ে থাকি বা জানিয়ে দিচ্ছি। তো আমরা যদি নাটকের কথা বলি যে, এবং বিশেষ করে মহড়াও কিন্তু একটি নাটকের অংশ। আমরা মহড়াও দেখেছি যে ইতিমধ্যে বিশেষ করে দুর্যোগ যে প্রশমন দিবস সেটিকে কেন্দ্র করে আয়োজন করা হয়। সিপিপি সহ এবং অন্যান্য যে এনজিও রয়েছেন যারা এই দুর্যোগ নিয়ে কাজ করেন তাদের মহড়ায় যে একটি নাটিকার মাধ্যমে মহড়াটি করা হয় এবং সেখানে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি সহ সব যৌথভাবে একটি মহড়া প্রদান করা হয়। তো আমরা পথনাটক সম্পর্কে যদি বলতে চাই, এবং এটির দিকে আজকে আমরা গুরুত্ব এই জন্যই দেব যে মানুষ বিনোদনের মাধ্যমে যদি মানুষকে মেসেজ দেয়া যায়, তথ্য দেয়া যায়, সেটিকে কিন্তু সে ধরে রাখতে সক্ষম হয় এবং সেই জায়গাটাতে তার করণীয়টার দায়িত্বটাকে বেশি আগ্রহ ভরে সে দেখানোর চেষ্টা করে এবং সেটাকে সে নিজের মনে করে যে অভিনয়ের মাধ্যমে একজন কৃষকের যে ক্ষতিটা হলো, আমিও তো কৃষক, ওই ক্ষতিটা তো আমারও হতে পারে, অতএব আমি যেটা জানলাম সেটিকে আমি মানবই। তো সেই বিষয়ে শুনতে চাই যে আসলে নাটক এবং গানের মাধ্যমে দুর্যোগে করণীয় সম্পর্কে জানানোটার উপকারিতা বা গুরুত্বটা সম্পর্কে যদি। অবশ্যই গুরুত্ব আছে, কেননা এই জন্য গুরুত্ব আছে যে আমরা সাগরকুলের মানুষ ম্যাক্সিমাম কিন্তু আমাদের এলাকার এখানে কৃষক, জেলে এরা অধিকাংশ বসবাস করে। তো সেই ক্ষেত্রে একজন কৃষক অথবা একজন জেলে তার বিষয় যদি এখানে তুলে ধরা হয় এবং সেই সময় যদি একজন জেলের 10 নম্বর সিগন্যালে কি কারণীয় কাজটা, সেটা যদি আমরা পথনাটকের মাধ্যমে হোক বা মহড়ার মাধ্যমে সেটা যদি আমরা তুলে ধরতে পারি, সেই কৃষক যদি অথবা সেই জেলে যদি সেখানে থাকে, সে দেখে সে উদ্বুদ্ধ হবে এবং সেই সময় তার সেই সিগন্যালের সময় তার কি করণীয় সেটা অটোমেটিকভাবে সে জেনে যাবে এবং সেই মোতাবেক সেই কার্যক্রম বাস্তবায়ন করবে। তো এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি আমি জেনেছি যে বিশেষ করে ভিটুয়ার প্রকল্পের মাধ্যমে এই ধরনের নাটক, বিশেষ করে পথনাটক প্রদর্শন করছেন। তা আপনি রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত এবং সিপিপিও কিন্তু মহড়ার কার্যক্রমটি পরিচালনা করছেন। তো এই জায়গাটাকে আপনারা যখন করছেন বা করেছেন, সেই জায়গায় যারা এটি দেখেছে তাদের আসলে তখনকার অনুভূতি বা পরবর্তীতে আমরা কি করলাম সেটির ফলাফলটা কি হলো, এটি নিয়ে আপনার মতামতটা আসলে কি, বা আপনার যদি বলি যে গবেষণা বা আপনার দেখা মূল ফলাফলটার জায়গা যদি আমরা শুনতে চাই। আপনি ফলো করেন, একটু পিছনে যান। 1991 সালে ভয়াবহ একটা দুর্যোগ হয়েছিল। তো এইটা থেকে 2007 সাল একটু ব্যবধানটা দেখেন, এই ব্যবধানে কত লোক, সেই 91 সালে কত লোক মারা গেছিল এবং 2007 সালে কতজন লোক মারা গেছে। তো এইটাই এই যে নাটক বা 91 না গিয়ে আমরা যদি এখনকার প্রজন্ম কিন্তু সবার জন্য 2007-এর উদাহরণটা দিতে চাই যে 2007-এর সিডারে আমরা কতজন প্রাণহানি হয়েছে এবং তারপরে কতজন এটা দিয়ে অবশ্যই সচেতন হয়েছি পাই এবং আমরা এটা প্রমাণিত যে অনেক কাজ বেড়েছে। অবশ্যই মানুষ এখানে সচেতন হচ্ছে, এটাই সত্য। আপনারা যারা ফোন দিচ্ছেন অবশ্যই আমাদের সাথে ফোন কলের মাধ্যমে থাকেন। আমরা অনেকগুলো ফোন দেখছি কিন্তু আলোচনার মধ্যে আমরা নিচ্ছি না। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন 01782973478 নম্বরে। আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন আলোচনা পর্ব। আমরা আরো এই বিষয়টি নিয়ে আলোচনায় আসবো, তার আগে আমরা শ্রোতাদের সাথে একটু যুক্ত হয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? দুঃখিত, লাইনটি কেটে যাওয়ার কারণে আমরা আবার আপনার ফোন কল প্রত্যাশা করছি এবং আপনি প্রশ্ন কিংবা আপনার মতামত যেটি আপনি দিতে চান, আমাদের সাথে যুক্ত হতে চান, সেটি আমরা অবশ্যই শুনবো। এবং অনেকগুলো ফোন আছি একটার পর একটা, আমরাও চেষ্টা করছি নেয়ার, মানে আলোচনার ফাঁকে ফাঁকে ফোনগুলো নেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব সর্বশেষ আপনাদের কথাগুলো শোনার।
তো যেটি বলছিলাম যে সাধারণ মানুষের কাছে এটি পৌঁছানোর জন্য কিন্তু এবং এটি বিশেষ করে এটির বৈশিষ্ট্যের কথা যদি বলি যে স্থানীয় ভাষায়, বরগুনার ভাষায় নাটকগুলো উপস্থাপন করা হয় এবং এগুলো নিয়ে তাদের কাছে যাওয়া হয়। এবং নাটকের যদি আমি স্ট্রাকচারের কথা বলি যে এর মধ্যে কিছু কমেডি ক্যারেক্টার থাকে, হাসির ক্যারেক্টার থাকে, সুখের কিছু দৃশ্য থাকে, তারপরে বন্যা, আমাদের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যে দুঃখটা নিয়ে আসে সেটি থাকে। এটি মিলিয়ে পরিপূর্ণ একটি জীবনের প্যাকেজ তাদেরকে দেখানো এবং সেটি নিয়ে তাদের শেখা, এটির সম্পর্কে জানতে চাইব। বাস্তব জীবন হচ্ছে আমি 2016 সালের প্রথম দিকে আমি এনএসএস এর অর্থায়নে এবং তাদের পরিচালনায় আমরা এটি শুনবো। একটি শ্রোতার সাথে হয়তো যুক্ত হয়েছি আমরা। হ্যালো, আমরা আপনার কথা শুনছি, বলুন। হ্যালো, দুঃখিত বন্ধু, 659 নম্বর থেকে আপনার লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করতে পারেন। জি, আমরা তো সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি যে তালতলী উপজেলা হয়েছিল সেখানে এনএসএস কর্তৃক প্রায় 9টি মহড়া হয়েছিল। এই 9টি মহড়ায় আমি সেইটার সাথে পরিচালনা করেছি, 9টি মহড়ায়। তো সেখানে আমরা যে লোকজনের সমাগম দেখে এবং তারা যে বিষয়গুলো শিখেছে, একই সাথে কিছু বৃদ্ধ লোক ওইখানে উপস্থিত ছিল। তারা আমাদের এই মহড়াটার পরপরই তাদের চোখের পানি আর রাখতে পারেনি, তাদের পিছনে সেই ইতিহাসগুলো তার মনে এসেছে। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই তারা এই বিষয়ে অবশ্যই সামনের দিনগুলো কি করণীয় সেটা তারা অবশ্যই করে নেবে অবশ্যই। এবং সেটির ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাস্তবতা থেকে শেখা, দেখে দেখে শেখা, সেইটা কিন্তু নিশ্চিত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছেন। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। এবং মাঠ পর্যায়ে এই কার্যক্রমে সহযোগী হিসেবে রয়েছে লোকবেতার সহ উপকূলীয় আরো 4টি FM রেডিও। আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। এ পর্যায়ে আপনার কাছে যদি জানতে চাই যে আমাদের এই সচেতনমূলক যে কার্যক্রম, দুর্যোগের আগে কি করণীয়, পরে কি করণীয়, দুর্যোগের সময় কি করণীয়, দুর্যোগ বলতে আমরা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস নিয়ে কথা বলছি, তো সেই কি করণীয় এবং বিশেষ করে চিরা মুড়ি মজুত করে রাখা, বৃদ্ধ, তারপরে প্রতিবন্ধী শিশু, গর্ভবতী মা, তাদেরকে আগে নারীদেরকে শেল্টারে নেওয়া এবং কত নম্বর সিগন্যালে আমরা শেল্টারে যাব, এই বিষয়গুলো তাদেরকে জানানো। এক্ষেত্রে গান, নাটক, মহড়া, বিভিন্ন ভিডিও প্রদর্শনী, এগুলো খুবই উপযোগী মানুষের জন্য, এটি আমরা বুঝতে পারলাম। তো এটির বর্তমান অবস্থাটা কেমন, আসলে আরো এটি দরকার কিনা, এবং আমরা যাদের জন্য এটি করার, যে আমাদের সেই পায়রার পারে, বিষখালী নদীর পারে, আমাদের সেই দূর দূরান্তে যারা আছেন নদীর পারে, বেড়িবাঁধের পাশে, তাদের কাছে এগুলো পৌঁছাতে আমরা পারছি কিনা, যে এগুলোর যে পরিমাণটা যেটা আমরা করছি সেটি আসলে ঠিক কিনা, আরো দরকার কিনা, সরকারের এক্ষেত্রে আমাদের DDMC রয়েছে, UDMC রয়েছে, ইউনিয়ন পরিষদ রয়েছে, তারা এখানে কিছু করতে পারে কিনা, আমরা এই বিষয়টি নিয়ে শুনবো যে আসলে অবস্থাটা কেমন, আরো কি করা দরকার, বা আরো কি আপনার পরামর্শ বা প্রয়োজন, সেটির কথা শুনবো। আমি আগেই বলেছি যে আমরা সাগরকুলের মানুষ, আমাদের এই ক্ষেত্রে শেখার কোনো শেষ নেই, অবশ্যই আমাদের শিখতে হবে। আজকে আমি শিখেছি, পরবর্তী নেক্সট জেনারেশন আসবে, তাদেরকে আমাদের শিখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বিষয়গুলো আমরা সরকার বা বিভিন্ন NGO বা আমাদের এটার সাথে যারা সম্পৃক্ত তারা যাদেরকে শিখাচ্ছে, এটা যতটুকু শিখাচ্ছে এটা আসলে সেই তুলনামূলক নয়, এটা বেশি পরিমাণ আমাদের কিন্তু এই বিষয়ে আমাদেরকে আরো করতে হবে, সচেতনার জন্য আমাদের কার্যক্রমটা নিতে হবে। হ্যাঁ, তো আমি এই বিষয়ে যারা সম্পৃক্ত আছে আমি তাদের কাছে অনুরোধ করব যে আমি যদি অবশ্যই আমরা অনুরোধটি শুনবো। বিশেষ করে যদি বলতে চাই যে রেড ক্রিসেন্ট সোসাইটি তারা যে ভিটিওর প্রকল্প কিংবা অন্য আরেকটি প্রকল্প হঠাৎ পেল, সেটি নিয়ে তারা হয়তো 10টি গ্রামে 10টি নাটক করলো, কিন্তু আমার জেলায় তো 10টি গ্রাম নয়, আমার ইউনিয়নে তো 10টি গ্রাম নয়,
আরো 5টি বা আরো 15টি গ্রাম রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি 20টি বা 25টি নাটক করার জন্য আমি বরাদ্দ পেতাম বা করার মতো আমি মানে সেই ধরনের নির্দেশ পেতাম, তাহলে কিন্তু আমি সবাইকে আমরা এই বিষয়ে জানাতে পারতাম। এই বিষয়গুলোকে আমাদের কিন্তু নজর দেওয়া উচিত। অবশ্যই এ বিষয়ে আমি শুধু রেড ক্রিসেন্টকে বলবো না, এটার সাথে যারা সম্পৃক্ত, এটার সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে এই আপনার এই দুর্যোগ বা আপনার এই দুর্যোগের সাথে যারা কাজ করে, তাদের প্রত্যেকটি গ্রাম নিয়ে এক একটা আমরা এইভাবে ওটাকে কি বলে নিয়ম মোতাবেক, অর্থাৎ রেড ক্রিসেন্ট আজকে 10টা গ্রাম কাজ করছে, এনএসএস এই গ্রামটা কাজ করবে, এই গ্রামটা কাজ করবে। এরকম সম্মিলিতভাবে আমরা যদি আমাদের রোটেশন মোতাবেক কাজ করি, তাহলে আমরা কিন্তু সম্মিলিতভাবে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারবো। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের যে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি, যেটি সরকার কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্প, সেটিও কিন্তু কাজ করছে দুর্যোগ মোকাবেলায়। তারাও কিন্তু এই জায়গাটিতে নজর দিতে পারে। হ্যাঁ, অবশ্যই আমি তাদেরকে নজর দিতে পারে, বরং তারা দিচ্ছ। তো সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ আপনার কাছে একটি বিষয়কে গুরুত্ব সহিত জানতে চাইব, সেটি হচ্ছে যে আমরা দুর্যোগের সময় যখন 2, 3, 4, 5 আমরা আমাদের সংকেতটা পাচ্ছি, তখন কিন্তু আমরা আমাদের টনক নড়ে, এবং তখন মাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে আমাদের, বিশেষ করে তালতলির আমাদের রেড ক্রিসেন্টের যে আমার নামটি মনে নাই, জয়দেব ভাইয়ের কথা বলছি, তার মতো মানুষ তখন ছোটে জয়দেব ভাইকে কিন্তু আমরা ইত্যাদিতে দেখেছিলাম তার সেই সংগ্রামের গল্পটি প্রতিবেদন আকারে। তো এই রকমের যারা রয়েছেন তারা কিন্তু সেই সময় কষ্ট করেন। তো এই পদক্ষেপটা যদি আগে নেওয়া যায়, এই নাটক, তারপরে ভিডিও নাটক করতে পারি, আমরা আমাদের মহড়া করতে পারি, আমরা বিভিন্ন বাউল যে গান রয়েছে আমরা পালা গান করি, আমরা দুর্যোগে করণীয় নিয়ে পালা গান আমরা কেন করতে পারি না, আমাদের স্থানীয় বাউলদের নিয়ে আমরা কেন গানের প্রতিযোগিতাটা দুর্যোগ বিষয়কে কেন্দ্র করে আমরা করি না? এই বিষয়গুলোকে আসলে দুর্যোগের মৌসুমের আগে করা উচিত। অর্থাৎ আমি দুর্যোগের সময় আপনাকে সচেতন করব না, আপনাকে আগে থাকতেই আমি শক্তপোক্ত করে দেব, যাতে দুর্যোগের সময় আপনি নিজেকে সেফ এবং আপনি সক্ষমতাটা বাড়িয়ে দুর্যোগকে মোকাবেলা করতে পারেন। সেই গুরুত্বটার কথা। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে আমরা যদি এই দুর্যোগের আগ মুহূর্তে আমরা সময়টাকে যদি ধরে নিয়ে তারপর যদি দুর্যোগের 15, 20 বা 30 দিন আগে যদি আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করি, তাহলে আমার মনে হয় জনগণ, আমরা যারা সাধারণত জনগণ আছি, যারা সাগর উপকূলে বসবাস করি, আমরা কিন্তু আমরা ধরে নেব যে আগামী মাসে আমাদেরকে দুর্যোগটা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এখন এই নাটক বা পথনাটক, জারি সারি ইত্যাদি বিভিন্ন মহড়ার মাধ্যমে যদি আমরা সেই জনগণকে সচেতন করতে পারি, অবশ্যই সেই দুর্যোগ থেকে আমরা লাঘব পাবো। অবশ্যই। শ্রোতা বন্ধুরা, আমরা কিছু SMS পর্যায়ে পড়ে নিচ্ছি, যেহেতু আমরা শেষ মুহূর্তে রয়েছি। মণিমুনা আমাদেরকে SMS করেছেন, কুইজের উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। রিমা পরিখাল থেকে কুইজের উত্তর দিয়েছেন। সাবিহা সুলতানা মাইঠা থেকে আমাদেরকে SMS দিয়েছেন, দুঃখী কুইজের উত্তর দিয়েছেন। রুবেল ইসলাম ফারিয়া বললেন অনুষ্ঠানটি অনেক ভালো হয়েছে, এবং তিনি বললেন যে আমাদের পরিবারের সবাই মিলে আমরা অনুষ্ঠানটি শুনলাম। ইলিয়াস আমাদেরকে SMS দিয়েছেন কাঁঠালতলি থেকে শান্তা। ধন্যবাদ শান্তা। এবং সেই সাথে আমি যাদের SMS পড়লাম সবাইকে আমি দুঃখিত, অনেকেই ফোন দিয়েছিলেন, আমি ফোন রিসিভ করেও ছিলাম কিন্তু কেটে গেছে, এবং অনেকের ফোন আমরা আলোচনার সাথে নিতেই পারিনি। আগামী অনুষ্ঠানে হয়তো আপনাদের কথা আমরা শুনবো। সর্বশেষ আমাদের একটি প্রশ্ন ছিল আমাদের ইলিয়াস ভাইয়ের। ইলিয়াস ভাই, আমি একটু এটি নিয়ে বলতে চাই যে আপনার এই প্রশ্নটি গত অনুষ্ঠানটিতেও ছিল, এবং সেটি নিয়ে আমাদের গত অনুষ্ঠানের যিনি আলোচক ছিলেন তিনি কথা বলেছেন যে অঞ্চলে শেল্টার নাই, আমাদের অতিথি খুব 5 সেকেন্ডে বলবেন, আমি একটু সহযোগিতা করছি, যে সাইক্লোন শেল্টার যেখানে নেই সেখানে যদি পাকা বাড়ি থাকে, শক্ত বাড়ি থাকে, উঁচু বাড়ি থাকে, সেটি কি আপনি শেল্টার হিসেবে ব্যবহার করেন? এটি শেল্টার। তো সাইক্লোন শেল্টার মানে হচ্ছে কি, যেখানে মানুষকে আশ্রয় নিবি, নিরাপদ স্থান মনে করো, সেটাই আমি মনে করি শেল্টার। সেটা সরকারের হোক বা ব্যক্তিগত হোক, যেটাই হোক না কেন, যেটা নিরাপদ জায়গা সেটি হলো শেল্টার। আমরা অবশ্যই এখন মনে করি যে একটি গ্রামে অন্তত হলেও 2টি, 3টি, 5টি বিল্ডিং এর বাড়ি অবশ্যই অ্যাভেলেবেল। আপনি সরকার কিন্তু এই বিষয়ে দিচ্ছে এবং পদক্ষেপ নিচ্ছে যে কোন গ্রামে সাইক্লোন শেল্টার নেই সেখানে দেওয়ার জন্য সরকার কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে। এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের এই সরকার দেওয়ার আগে আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের সেই উঁচু জায়গার শক্ত ঘর যেটা আছে, সেই ঘরে আমরা সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করতে পারি। সাইক্লোন শেল্টার মানে আশ্রয় কেন্দ্র। আপনি যেখানে আশ্রয়ের জন্য নিরাপদ মনে করেন, সেটি হলো আমাদের সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র। শেল্টার মানে হচ্ছে যে সরকার যেটি নিচে পাকা, উপরে বিল্ডিং, এটি একটা ডিজাইন সরকার
করে দিচ্ছেন, যে কারণে আসলে নিচে গরু বছর রাখা যায় বা পানি সরে যেতে পারে, আমরা উপরে থাকতে পারি। ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এই আপনার প্রশ্নের উত্তর দিয়েই আমরা শেষ করতে চাই। আজকের যিনি আলোচক হিসেবে আমাদের সাথে ছিলেন আজমল হুদা মিঠু, প্রশিক্ষক সিপিপি এবং সেই সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে তিনি দীর্ঘদিন যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুর্যোগ সহ বিভিন্ন যে আপদ রয়েছে সেটি নিয়ে তিনি কিন্তু কাজ করছেন। তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, এবং তার শেষ কথা আমরা শুনবো। তো ধন্যবাদ। তো আমার এই কথাগুলো যারা শুনেছেন আমি তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমরা আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আগামী যে সামনের যে দিনগুলো আছে, এটি কিন্তু এখন বর্তমানে হচ্ছে দুর্যোগের মাস। আমাদেরকে এই বিষয়ে রেডিও, আমাদের রেড ক্রিসেন্ট বা এই বিষয়ে যারা সম্পৃক্ত এর সাথে কাজ করে তাদের তথ্যগুলো, তাদের কাছে যে মেসেজগুলো আছে সেগুলো আপনারা নিবেন, নেওয়ার পর আপনাদের করণীয় কাজগুলো করবেন, তাহলেই আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে পারব। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য লোকবেতারকে অভিনন্দন শুভেচ্ছা। সাথে সাথে যারা আমার এই কথাগুলো শুনছে তাদেরকে আবারও শ্রোতা বন্ধুরা ধন্যবাদ যারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন। এই অনুষ্ঠানটি আবারও আপনারা শুনতে পারবেন আগামী রবিবার ঠিক 7:45 আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানাই এবং পুনঃপ্রচারিত হবে আগামীকাল 3:45 অর্থাৎ প্রতি সোমবার 3:45 পুনঃপ্রচারিত হয়। আজকের অনুষ্ঠানে যারা ফোন করেছিলেন, SMS দিয়েছেন এবং অনুষ্ঠানটি শুনেছেন, ধন্যবাদ তাদেরকে। আমাদের অতিথি সহ শ্রোতারা যারা ছিলেন, বিদায়ের আগে জানিয়ে দিতে চাই আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং পুরো অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মনির হোসেন কামাল। আগামী রবিবার ঠিক একই সময় আমাদের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচক নিয়ে আলোচনায় হাজির হব। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।